یک کار کاملا قانونی و مشروع بود. ইরানের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে। ইরান শব্দটির অর্থই হলো আর্যদের ভূমি, আর পারস্য নামটি এসেছে গ্রিকদের দেয়া নাম থেকে, যা মূলত পার্সা অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সাইরাস দ্য গ্রেট প্রতিষ্ঠা করেন আখেমেনীয় সাম্রাজ্য, যা ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্য। প্রশাসন, আইন, ডাক ব্যবস্থা ও সড়ক যোগাযোগ সহ অনেক ক্ষেত্রেই পারস্য ছিল সময়ের চেয়ে এগিয়ে। এই সাম্রাজ্য শুধু যুদ্ধের শক্তিতে বড় হয়নি, এটি বহুজাতিক জনগোষ্ঠীকে একত্রে শাসনের এক অনন্য মডেল তৈরি করেছিল। আখেমেনীয়দের পর পার্থীয় ও সাসানীয় সাম্রাজ্য পারস্যকে বিশ্ব রাজনীতির কেন্দ্রেই রাখে। রোমান সাম্রাজ্যের সঙ্গে শতাব্দীর পর শতাব্দী প্রতিদ্বন্দ্বিতা করে তারা নিজেদের শক্তি ধরে রাখে। সপ্তম শতকে ইসলামের আগমন পারস্যের ইতিহাসে বড় মোড় নেয়। ইবনে সিনা, আল ফারাবি, উমর খয়াম, ফেরদৌসি সহ ইরানি মনীষীদের অবদান মুসলিম বিশ্বের স্বর্ণযুগকে সমৃদ্ধ করে। ইতিহাস সাক্ষী, হাজার বছরে পার্সিয়ানদের কোনো সাম্রাজ্যবাদী শক্তি দখল করতে পারেনি। ইরান সেই বিরল ব্যতিক্রমগুলোর একটি, যে ভূখণ্ডকে একসময় পৃথিবী চিনত পারস্য নামে। সেই ভূখণ্ড কখনো কোনো পশ্চিমা সাম্রাজ্যের উপনিবেশে পরিণত হয়নি। ব্রিটিশ সাম্রাজ্য পারেনি, রুশ সাম্রাজ্য পারেনি। আধুনিক যুগে অসংখ্য নিষেধাজ্ঞা, চাপ ও সামরিক হুমকির মুখেও ইরানকে নিজের ইচ্ছেমতো রূপ দিতে পারেনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো। ওয়াশিংটন বহুবার ভেবেছে অর্থনৈতিক অবরোধ, কূটনৈতিক বিচ্ছিন্নতা কিংবা সামরিক চাপের মাধ্যমে তেহরানকে নতি স্বীকার করানো যাবে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত সর্বোচ্চ চাপ নীতি ছিল ইরানের শাসক বদলে বা রেজিম চেঞ্জ ছিল এক উচ্চাভিলাষী প্রচেষ্টা। কিন্তু চাপ বাড়লেও ইরান ভাঙেনি। আজও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান একটি কেন্দ্রীয় শক্তি। প্রশ্ন উঠছে, যে জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি আধিপত্যের সামনে মাথা নত করেনি, সেই ইরানকে কি আদৌ দমানো সম্ভব? ইরানের তিন পাশের আকাশছোঁয়া পাহাড় এবং ভেতরের বিশাল মরুভূমি দেশটিকে প্রাকৃতিক দুর্গের মতো রক্ষা করে। এমন দুর্গম পথে ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে যুদ্ধ জয় করা যে কোনো বাহিনীর জন্য প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই ইরানকে জয় করা অত্যন্ত কঠিন। দেশটির পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে অজেয় প্রাচীরের মতো প্রায় 1500 কিলোমিটার দীর্ঘ জাগ্রস পর্বতমালা। এখানে অনেক শৃঙ্গ আছে যা 4000 মিটারেরও বেশি উঁচু। কোনো বিশাল সেনাবাহিনী, ট্যাঙ্ক বা ভারী সরঞ্জাম নিয়ে এই পাহাড় ডিঙ্গিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করা প্রায় অসম্ভব। আর উত্তরে রয়েছে আলবোর্জ পর্বতমালা। এটি ইরানকে কাস্পিয়ান সাগর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এখানকার গিরিপথগুলো অত্যন্ত সরু এবং দুর্গম। পাহাড়ের প্রাচীর পার হয়ে কেউ যদি ভেতরে ঢুকেও তাকে স্বাগত জানাবে পৃথিবীর অন্যতম উত্তপ্ত এবং রুক্ষ দুটি মরুভূমি, দাসত ই কাভির এবং দাসত ই লুত। এই মরুভূমিগুলোতে দিনের বেলা তাপমাত্রা থাকে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে। বিশাল এই মরু অঞ্চলে কোনো শহর বা জনপদ নেই, যা শত্রু বাহিনীর রসদ সরবরাহের পথকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ঊনবিংশ শতাব্দীতে এশিয়া ও আফ্রিকার বড় অংশ ইউরোপীয় উপনিবেশে পরিণত হয়। ভারত যায় ব্রিটিশদের হাতে, মধ্য এশিয়া রুশ প্রভাবাধীন হয়। কিন্তু ইরান কখনোই উপনিবেশ হয়নি। কিন্তু কেন? প্রথমত বাফার স্টেট তত্ত্ব। ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মধ্যকার প্রতিযোগিতায় ইরানকে একটি মধ্যবর্তী স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা দুই পক্ষেরই স্বার্থে ছিল। দ্বিতীয়ত ভৌগোলিক ও সামরিক বাস্তবতা। বিশাল মরুভূমি, পাহাড়ি ভূখণ্ড এবং শক্তিশালী স্থানীয় শাসন ব্যবস্থা বিদেশি দখলকে কঠিন করে তোলে। তৃতীয়ত সাংস্কৃতিক প্রতিরোধ। ইরানিরা তাদের ভাষা, কৃষ্টি ও জাতীয় পরিচয় অক্ষুণ্ণ রাখে। কখনোই তাদের জাতীয় আত্মপরিচয় ভেঙে পড়েনি। ইরানি জাতীয় বয়ানে এটি একটি বড় গর্বের জায়গা যে তারা অন্যদের মতো বিদেশি পতাকার নিচে মাথা নত করেনি।
20 শতকে তেলের আবিষ্কার ইরানকে বিশ্ব শক্তিগুলোর নজরে নিয়ে আসে। ব্রিটিশ কোম্পানিগুলো দীর্ঘদিন ইরানের তেল সম্পদের ওপর প্রভাব বিস্তার করে। 1953 সালে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল জাতীয়করণের উদ্যোগ নেন। এরপর তার সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। বহু ইরানের কাছে এটি পশ্চিমা হস্তক্ষেপের প্রতীক। এই ঘটনায় পরবর্তী ইসলামী বিপ্লবের মানসিক ভিত্তি তৈরিতে বড় ভূমিকা রাখে। 1979 সাল শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতন ঘটে। নির্বাসন থেকে ফিরে আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র ইরান। এই বিপ্লব শুধু সরকার পরিবর্তন ছিল না, এটি ছিল পশ্চিমা প্রভাব, রাজতন্ত্র এবং বিদেশি আধিপত্যের বিরুদ্ধে এক আদর্শিক বিদ্রোহ। খোমেনির নেতৃত্বে বেলায়েত ফকি নীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে, যেখানে ধর্মীয় নেতৃত্ব রাষ্ট্রের কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়। বিপ্লবের পরপরই 1980 সালে ইরাকের সাদ্দাম হোসেন ইরানের ওপর আক্রমণ চালায়। শুরু হয় 8 বছরব্যাপী ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে লক্ষাধিক মানুষ নিহত হয়, অর্থনীতি বিধ্বস্ত হয়। কিন্তু ইরানি বয়ানে এই যুদ্ধকে বলা হয় পবিত্র প্রতিরক্ষা। বিশ্বের বহু শক্তি ইরাককে সমর্থন দিলেও ইরান শেষ পর্যন্ত নিজের ভূখণ্ড ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করতে সক্ষম হয়েছিল। যুদ্ধের পর অনেকেই ভেবেছিলেন ইরান দুর্বল হয়ে পড়বে, কিন্তু পরবর্তী দশকে দেশটির নিজস্ব সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলে। ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, ড্রোন প্রযুক্তি, মহাকাশ গবেষণা, ন্যানো টেকনোলজি ও চিকিৎসা বিজ্ঞান, পারমাণবিক প্রযুক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে আঘাত করলেও দেশটি প্রতিরোধ অর্থনীতির ধারণা সামনে আনে। আজকের মধ্যপ্রাচ্যে ইরান শুধু একটি রাষ্ট্র নয়, একটি আঞ্চলিক শক্তি। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে বিভিন্ন মিত্রগোষ্ঠীর মাধ্যমে তেহরান প্রভাব বিস্তার করেছে। হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার, ইরাকের শিয়া গোষ্ঠী এবং ইয়েমেনের হুথিদের সঙ্গে ইরানের সম্পর্ক মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। এটিকে কেউ বলছেন প্রতিরোধ অক্ষ, আবার কেউ বা বলছেন এটি আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। কিন্তু অস্বীকার করার উপায় নেই, ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রীয় খেলোয়াড়। 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের ধারণা ছিল অর্থনৈতিক চাপ ইরানকে নীতিগত ছাড় দিতে বাধ্য করবে। পরে কাশেম সুলাইমানি হত্যাকাণ্ড দুই দেশকে সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই চাপ কি ইরানকে নতি স্বীকার করাতে পেরেছে? অনেক বিশ্লেষকের মতে উত্তরটি হলো না, কারণ ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েনি, আইআরজিসি বা রেভলিউশনারি গার্ড শক্তিশালী থেকেছে। চীন, রাশিয়া ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়নি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইতিহাসে আরেকটি অগ্নিগর্ভ অধ্যায়ের সূচনা হয়। দীর্ঘদিনের উত্তেজনা, নিষেধাজ্ঞা, কূটনৈতিক অচলাবস্থা এবং পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌঘাঁটি এবং শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে শত শত হামলা চালানো হয়। যুদ্ধের প্রথম দিনেই বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর। কিন্তু দমে যায়নি তেহরান, শুরু হয় পাল্টা জবাব। ইরান থেকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন উৎক্ষেপণ করা হয়। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি, সামরিক অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। একই সময় লেবানন, ইয়েমেন এবং অন্যান্য ফ্রন্টেও উত্তেজনা বাড়তে থাকে। যুদ্ধ শুরুর সময় পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশের ধারণা ছিল ব্যাপক বিমান হামলা, অর্থনৈতিক চাপ এবং নেতৃত্বের ওপর আঘাতের ফলে ইরান দীর্ঘ সময়ের জন্য সামরিকভাবে অকার্যকর হয়ে পড়বে। কিন্তু যুদ্ধবিরতির কয়েক সপ্তাহের মধ্যেই ইরান প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন শুরু করে। ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ড্রোন কারখানাগুলো পুনরায় সচল করার কাজ শুরু হয়। ইরান সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভেঙে পড়েনি।
সম্প্রতি আবারও মার্কিন হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা পদক্ষেপ সংঘাতকে নতুন করে উস্কে দেয়। হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়ার ঘোষণা এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করে। এখন মূল প্রশ্নে আসা যাক, ইরান কি অপরাজেয়? ইতিহাস বলছে কোনো রাষ্ট্রই অপরাজেয় নয়, কিন্তু এটাও সত্য যে ইরান বারবার চাপের মুখে টিকে গেছে। তাদের শক্তির জায়গাগুলো হলো হাজার বছরের সভ্যতাগত আত্মপরিচয়, শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো, আদর্শিক ভিত্তিসম্পন্ন রাজনৈতিক ব্যবস্থা, আঞ্চলিক কৌশলগত নেটওয়ার্ক, প্রতিরোধকে জাতীয় গৌরব হিসেবে দেখার সংস্কৃতি। তবে একটি বিষয় স্পষ্ট, শুধু সামরিক শক্তি দিয়ে ইরানের প্রশ্নের সমাধান সহজ নয়, কারণ ইরান নিজেকে শুধু একটি সরকার নয়, একটি ঐতিহাসিক সভ্যতা হিসেবে উপস্থাপন করে। সাইরাসের পারস্য থেকে খামেনির বিপ্লব, ইরানের ইতিহাস মূলত টিকে থাকার ইতিহাস। যুদ্ধ এসেছে, নিষেধাজ্ঞা এসেছে, বিদেশি চাপ এসেছে, কিন্তু ইরানিদের বিশ্বাস তাদের পরিচয় ভাঙেনি। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ বাস্তবতার ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলবে। তবে ইতিহাসের পাতায় ইরান ইতোমধ্যেই নিজের পরিচয় লিখে রেখেছে একটি জাতি হিসেবে যারা নিজেদের গল্প নিজেরাই লিখতে চায়। আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।